ওয়েলকাম টু ফ্যান্ডম। তো আবার চলে এসেছে ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। অনেক আপডেটসই আছে, আর খেলাও যেহেতু আছে, সুপার কাপের খেলা আছে আজ ইস্ট বেঙ্গলে। তাছাড়াও কিন্তু জুনিয়র টিমেরও ডার্বি আছে, সবকিছু নিয়েই কথাবার্তা বলবো। আর তাছাড়াও ট্রান্সফার যা চলছে এখনো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু কথাবার্তা হবে। আর এএফসি এশিয়ান কাপও কিন্তু চলে এসেছে, অনেকেই এখনো জানবো না কবে খেলা কোথা লাগবে, তো সেগুলো নিয়েও কথাবার্তা বলবো। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা টিং টং করে অবশ্যই প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা ফলো করে দিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো পূজার থেকে প্রথমে শুনে নাও। তো প্রথমে যেটা বললো যে সুপার কাপে ইস্ট বেঙ্গলের খেলা রয়েছে, তো ভুল বলেছে। ইস্ট বেঙ্গল মোহনবাগান দুজনেরই খেলা রয়েছে, কিন্তু তার আগে বলে দিই আজকে কিন্তু AIFF আন্ডার 17 ইউথ লিগের ডার্বি রয়েছে, ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান। এটা কিন্তু ইস্ট বেঙ্গলের হোম ম্যাচ রয়েছে দুপুর 1:30 থেকে ইস্ট বেঙ্গল মাঠে। তো যারা খেলা দেখতে চাও অবশ্যই চলে যেতে পারো। আর আজকে থেকে কিন্তু সুপার কাপ শুরু হচ্ছে। তো প্রথমে সুপার কাপের টেলিকাস্ট নিয়ে বলে দিই। তো অনেকেই জিজ্ঞেস করছো, টেলিকাস্ট নিয়ে একটা প্রচুর ধোঁয়াশা রয়েছে। তো অনলাইনে তো অবশ্যই জিও সিনেমা দেখাবে, এবার অফলাইন মানে টিভিতে কোথায় দেখাবে। তো টিভিতে দুটো কনফিউশন, একটা হচ্ছে কোনো কোনো জায়গায় বা কেউ কেউ বলছে স্পোর্টস 18 দেখাবে, কোনো কোনো জায়গায় কেউ কেউ বলছে সোনিতে দেখাবে, মানে সোনি স্পোর্টস 1 বা সোনি স্পোর্টস 1 HD এইগুলোতে দেখাবে। তো আমাদের কাছে যা খবর, আমরা জানলাম সোনি টেলিকাস্ট করবে। তো এখন দেখছি অনেকে বলছে স্পোর্টস 18 দেখাবে। তো ওই দুটো চ্যানেলের মধ্যে সার্চ করো, টিভিতে কোনো না কোনো একটাই দেখাবে, আর ফোনে অবশ্যই জিও সিনেমা ফ্রিতে দেখাবে। আজকে কিন্তু দুটো খেলা রয়েছে, গ্রুপ এরই দুটো ম্যাচ দুপুর 2টো থেকে ইস্ট বেঙ্গল ভার্সেস হায়দ্রাবাদ। আর হায়দ্রাবাদ কিন্তু মোস্ট প্রবাবলি বিদেশি ছাড়াই খেলবে, এবং তার সাথে দেখতে পাচ্ছ প্রচুর প্লেয়ারও কিন্তু বেরিয়ে গেছে। ভিগনেস জাস্ট আজকে থেকে শুরু, গতকালকে কিন্তু লোন আউট হয়ে গেল ওড়িশাতে। এরপরে নিখিল পূজারি, হিতেশ শর্মা, এদেরকে নিয়ে তো অলরেডি রানারানি চলছে। আর উল্টো দিকে রয়েছে মোহনবাগান ভার্সেস শ্রীনিধি ডেকান। এই শ্রীনিধি ডেকান কিন্তু আই লিগে খুব ভালো পারফরমেন্স করছে, আর হয়তো ফার্স্ট ম্যাচ সেকেন্ড ম্যাচ খেলার পরে শ্রীনিধির মেন টিমটা সাউথ আফ্রিকায় উড়ে যাবে, কারণ সাউথ আফ্রিকাতে কিন্তু যাচ্ছে মোহামেডান এবং শ্রীনিধি। এরা কিন্তু দুজনেই দুটো ম্যাচ খেলবে, একটা হচ্ছে মোহামেডান খেলবে হচ্ছে ওরল্যান্ড পাইরেটস এর সাথে, আর শ্রীনিধি ডেকান খেলবে হচ্ছে কাইজার সেফের সাথে। তো এই দুটো টিমের সাথে কিন্তু খেলবে। ওখানে চারটে টিম নিয়ে একটা টুর্নামেন্ট করা হচ্ছে, যে টুর্নামেন্টটা করছে নিভিয়া ক্যাপিটালস অ্যান্ড ভট্টাচারিয়া গ্রুপ। আর বলে দিই, তোমরা সবাই জানো, তবুও সুপার কাপে কিন্তু অনেক প্লেয়ার মিসিং, যেহেতু অলরেডি কিন্তু উড়ে চলে গেছে এএফসি এশিয়ান কাপের জন্য। তো বেশিরভাগ টিমই কিন্তু এখন বিদেশি ডিপেন্ডেন্ট, বিদেশিরা কিরকম খেলবে তার উপরে ডিপেন্ড করছে। এর আগেও কিন্তু সুপার কাপে আমরা বারবার যেটা দেখেছি, আই লিগের টিমরা কিন্তু খুব ভালো এখানে পারফর্ম করে, আইএসএল এর টিমদের কিন্তু একদম দমিয়ে রাখে বলতে গেলে। তো সেটা কিন্তু এই সিজনেও হতে পারে, দেখা যাক কি হয়। তো যে কোনো রকমের সুপার কাপ করা হয় প্রত্যেক বছর, এইবারও তাই করা হচ্ছে। যখন নিজেদের ন্যাশনাল টিমের খেলা আছে সেই সময় কিন্তু সুপার কাপটা করে দেওয়া হচ্ছে। তো সেই একই ভাবে কিন্তু সুপার কাপ চলছে এখনো। তো এটা করার একটাই কারণ, যেহেতু বিদেশিদেরকে টাকা দিয়ে নিয়ে আসে, বিদেশিরা এক মাস পুরো ফ্রিতে বসে থাকবে। তো সেই জন্য বলছে সুপার কাপ করে দাও, ছটা করে বিদেশি সবাইকে খেলিয়ে দাও। তো এর সাথে কিছু প্লেয়ার, ইয়ং প্লেয়ারকেও কিন্তু দেখে নিতে পারবে। তো সেই জায়গা থেকে একটা বাকি খবরে আসার আগে একটা ট্রান্সফার আপডেট দিদি, যেটা কিন্তু একটা বিশাল বড় সাইনিং, মানে আনএক্সপেক্টেড সাইনিং বলা যায়। সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড মোরক্কান ন্যাশনাল টিমে বা মোরক্কান টপ ডিভিশনের কিন্তু একজন প্লেয়ারকে সাইন করছে, যার নাম হচ্ছে হামজা রেগরাগুই। তো একে কিন্তু অফিসিয়ালি সাইন করে নিয়েছে ডিফেন্ডার। তো এটা কিন্তু একটা বিশাল বড় সাইনিং, মানে এই মুহূর্তে যে টিমে খেলছে সে কিন্তু মোরক্কান টপ ডিভিশনে এবং লিগ মানে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। তো সেখান থেকে কিন্তু একে সাইন করে নিয়েছে, কারণ যেহেতু ওদের কিন্তু একজন দুজন বিদেশি কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো এটা কিন্তু একটা বিশাল বড় সাইনিং, দেখা যায় এই বিদেশি আসার পর নর্থ ইস্ট ঘুরে দাঁড়াতে পারে কিনা। তো এগুলো তো চলবেই। আর ট্রান্সফার নিউজের চারিদিকে ছড়াছড়ি, সবার নাম শুধু শুনতে পাচ্ছ, এ ওর সাথে লিঙ্ক হচ্ছে, ও তার সাথে লিঙ্ক হচ্ছে, কিন্তু এখনো কিন্তু একটাও মানে ইস্ট বেঙ্গলে যে একদম পারফেক্টলি আসছে বা একদম সাইন হয়ে গেছে এরকম কিন্তু এখনো শোনা যায়নি। তো দেখা যাক, জানুয়ারি ট্রান্সফার উইন্ডো মানে উইন্টার ট্রান্সফার উইন্ডো কিন্তু অলরেডি ওপেন। আর চারিদিকে দেখছো সুপার কাপ চলাকালীনই কিন্তু এই টিম থেকে ওই টিমে প্লেয়ার চলে যাচ্ছে, এই টিম ভাবছে এই প্লেয়ারকে খেলাবে, কিন্তু হঠাৎ করে ওই টিমে চলে যাচ্ছে। তো এরকম কিন্তু অনেকগুলোই হবে। আর ইস্ট বেঙ্গলের বাকি সিজনটা কেমন যাবে, উইন্টার ট্রান্সফার উইন্ডোটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে। সবাই ওই ইয়াগো ফালকেকে নিয়ে পড়ে আছে যে বিদেশি আসবে, বিদেশিদের সব চেঞ্জ করে দেবে, কিন্তু আমি কিন্তু এখনো বলবো যে ইন্ডিয়ান এডিশন কিন্তু দরকার, স্পেশালি মিডফিল্ডে আর ডিফেন্সে কিন্তু ইন্ডিয়ান এডিশন দরকার। কারণ দেখো এই সুপার কাপে একজন ইন্ডিয়ান ডিফেন্ডার বেরিয়ে যাচ্ছে, সেটা কিন্তু অনেকটাই এফেক্ট ফেলবে। তো অবশ্যই দেখা যাক চারিদিকে যাদেরকে আর কি টার্গেট করে রেখেছে, হায়দ্রাবাদেরই বেশিরভাগ প্লেয়ার দুই প্রধান মিলে টার্গেট করে রেখেছে, তাদের কতজনকে পায়। আর সেই জায়গা থেকে যেহেতু হায়দ্রাবাদের খুব খারাপ অবস্থা, বিদেশিরাও বেরিয়ে যাচ্ছে, দেখছো ভিগনেসের মতো প্লেয়ারকে লোনে মানে মুম্বাই থেকে নিয়ে যেত, সেও বেরিয়ে গেল ওড়িশাতে। তো
নিখিল পূজারি এবং হিতেশ শর্মা এই দুজনকে নিয়ে ইস্ট বেঙ্গলে খুবই চর্চা হচ্ছে। তো বলে রাখি হিতেশ শর্মা কতটা কি হবে আমার আইডিয়া নেই, বাট নিখিল পূজারির জন্য চেষ্টা করছে, কিন্তু নিখিল পূজারিকে নেওয়ার একটা সমস্যা রয়েছে। যদি বেঙ্গালুরুর সাথে রাহুল ভেকেট ডিলটা ডান হয়ে যায় এবং যদি বেঙ্গালুরুতে চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু মুম্বাইও কিন্তু নিখিল পূজারির জন্য ঝাঁপাতে পারে। তো সেটাই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক আলটিমেট কি হয়, কারণ যাকেই নিতে হবে তার জন্য কিন্তু ট্রান্সফার ফিস দিতে হবে, আর নাহলে লোনে নিতে হবে। যদি লোনে নিতে পারে তো একটা সুবিধা আছে। আর তুই টিম ব্যালেন্স করতে চায় তো নিখিল পূজারি আর হিতেশ শর্মা দুজনকেই কিন্তু নিতে হবে, কারণ মিডফিল্ডে যে একদম প্রথম থেকে বলছি ইয়াং এনার্জেটিক মিডফিল্ডার যে দৌড়ে খেলতে পারবে এরকম কিন্তু একজন অবশ্যই দরকার, হিতেশ শর্মার মতো একজন প্লেয়ার। আর রাইট ব্যাক তো পেলে খুবই ভালো, যে একজন স্কিলফুল রাইট ব্যাক সুন্দর ওপর থেকে নিচ অব্দি খেলতে পারে, তো সেটা তো খুবই ভালো অ্যাডিশন হবে। আর বেঞ্চটাও তাহলে কিন্তু অনেকটাই স্ট্রং হবে, মানে অনেক প্লেয়ার কিন্তু কাজ করা পেয়ে যাবে হাতে। তো দেখা যাক এই দুটো ট্রান্সফারের উপর কিন্তু বাকি সিজনটা অনেকটাই ডিপেন্ড করছে, অনেকটা মানে বেশ অনেকটাই, মানে টপ 6 এ থাকা না থাকার ডিফারেন্সটা কিন্তু এই দুটো সাইনিংই করে দিতে পারে। আর তার সাথে বলে দিই যে আরো কিছু ডোমেস্টিক সাইনিং হওয়ার কথা আছে, মানে আরো একজন দুজন ডোমেস্টিক সাইনিং হয়তো ইস্ট বেঙ্গলে হবে। তার মধ্যে আই লিগ থেকেও কিছু প্লেয়ার আসতে পারে। আর যেরকম আইজলে লালবেগ নাম শুনছিল যে সাইন হয়ে গেছে, ডিল ডান হয়ে গেছে, বলে ওরকম কিছু হয়নি। ওর সাথে কিন্তু জাস্ট কথাবার্তা হয়েছে, ওটা হতে কিন্তু এখনো সময় লাগবে যদি হয়, কারণ ডেভিডকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। উল্টো দিকে মোহনবাগানেরও কিন্তু কিছু আসবে, কিছু যাবে, কারণ হাওয়াস কিন্তু নতুন কোচ হয়ে আসছে। আর মোহনবাগানে আজকের ম্যাচের দায়িত্বের কোচে থাকবে হচ্ছে ক্লিফোর্ড মিরান্ডা। হাওয়াসের ভিসা মোস্ট প্রবাবলি আজকে বা কালকের মধ্যে হয়ে যাবে, তো হয়তো নেক্সট ম্যাচের মধ্যেই চলে আসবে। যদিও নেক্সট ম্যাচে যদি মানে বেঞ্চে না থাকে, ডার্বিতে অবশ্যই কিন্তু বেঞ্চে থাকবে। আর ডার্বি কিন্তু জানাই 19 তারিখে পড়েছে, তো সেই তার আগে হাওয়াস অবশ্যই চলে আসবে। এবং হাওয়াস আসার পরে মোহনবাগান টিমটাকে কিভাবে চেঞ্জেস করে সেটাই হচ্ছে দেখা, কারণ এই টুর্নামেন্টে কিন্তু ম্যাক্সিমামই জুনিয়র প্লেয়ারকে নিয়ে গেছে, 6 জন বিদেশি রয়েছে, এছাড়া কিয়ান নাসির, ফারদিন আলী মোল্লা কে যদিও রেজিস্টার করেনি, টাইসন, এনজনসন এদেরকে নিয়ে কিন্তু খেলতে হচ্ছে। তো সেই জায়গা থেকে কিন্তু একটা খুবই বড় পরীক্ষার মুখে করতে পারে। আর হাবাস আসলে কিন্তু অনেক কিছু চেঞ্জেস হবে আশা করা যায়, কারণ হাবাস কিন্তু একটু অন্য মেন্টালিটির কোচ, যে কিন্তু ডিফেন্স স্ট্রং রেখে কাউন্টার অ্যাটাকে বিশ্বাস করে। তো সেই জায়গা থেকে কিন্তু এক্সপেক্ট করতে পারো যে কোনো স্পিডি হয়তো সাইড ব্যাক বা স্পিডি উইঙ্গার কিন্তু আসতেই পারে। তো দেখা যাক হাবাস আসার পরে কি হয়। আর এএফসি এশিয়ান কাপের দিকে অবশ্যই নজর রাখো, শুধু ট্রান্সফারে মেতে থেকো না, কারণ 4 বছরে একবার করে আসে ইন্ডিয়ার কিন্তু সবচেয়ে বড় অপরচুনিটি পুরো ওয়ার্ল্ডের সামনে পারফর্ম করার। আগের বার দেখেছিলে 2019-এর পরে এত ভালো পারফর্ম করেছিল, একটু লাক খারাপ ছিল বলে সেকেন্ড রাউন্ডে যেতে পারেনি, কিন্তু এত ভালো পারফর্ম করেছিল, চারিদিকে কিন্তু ইন্ডিয়াকে নিয়ে চর্চা হচ্ছিল। সেই জিনিসটা কিন্তু এইবারও হতে পারে, কিন্তু এইবার কিন্তু আরো বেশি কঠিন জিনিসটা, কারণ প্রথম ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে, মানে জায়েন্ট বলতে গেলে এশিয়ান জায়েন্ট অস্ট্রেলিয়ার সাথে, আর বাকি দুটো ম্যাচ যদি ভালো করে খেলতে পারে তাহলে কিন্তু জিততে পারে। তো প্রথম ম্যাচটা বিশাল বড় ম্যাচ, ওইটাই কিন্তু সবাইকে ওই দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে। আর বলে রাখি অস্ট্রেলিয়াকে কিন্তু ইন্ডিয়া এক সময় 7-0 গোলে 4-0 গোলে হারিয়েছিল, সেটা যদিও স্বাধীনতার আগে। তো সেই রকম একটা টিম কিন্তু আজকে এই জায়গায় চলে এসেছে, বাট ইন্ডিয়ার ডেভেলপমেন্টটা সেইভাবে হয়নি। তো এই স্ট্যাট গুলো নিয়ে ডিটেলস কিন্তু আমাদের ভিডিও ইনস্টাগ্রামে এবং ইউটিউব শর্টসে ছাড়া রয়েছে, তো সেটাও কিন্তু দেখতে পারো। তো যা যা আপডেট ছিল, যা যা বক্তব্য ছিল পুরো বলে দেওয়া। তোমাদের কি বক্তব্য ইয়াগো ফালকে ছাড়াও অন্য কোনো বক্তব্য কমেন্ট বক্সে রাখো, একজনকে নিয়েই পড়ে আছো। তো যা বক্তব্য জানাও, আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।